আর ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর কোশ্চেন ব্যাংকের মডেল হচ্ছে দেওয়ান পদে মুর্শিদ কুলির নিয়োগ পাকাপাকি করে দেন সম্রাট। এ ঔরঙ্গজেব, বি বাহাদুর শাহ, সি শাহজাহান, ডি ফারুক সিয়া। সঠিকটা হবে এ ঔরঙ্গজেব। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে এ 1764 খ্রিস্টাব্দে, বি 1765 খ্রিস্টাব্দে, সি 1766 খ্রিস্টাব্দে, ডি 1767 খ্রিস্টাব্দে। সঠিকটা হবে অপশান বি 1765 খ্রিস্টাব্দে। জেমস রেনেলকে জমি জরিপ বিভাগের প্রধান হিসাবে নিয়োগ করা হয় এ 1765 খ্রিস্টাব্দে, বি 1766 খ্রিস্টাব্দে, সি 1767 খ্রিস্টাব্দে, ডি 1768 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটা হবে অপশান সি 1767 খ্রিস্টাব্দে। হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতাকে নিজাম উল মুলক। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। কে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? উত্তরটা হচ্ছে উইলিয়াম জোন্স। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তরটা হচ্ছে এলিজা ইম্পে। ভারতীয় মহাকাব্যগুলি ইংরেজিতে অনুবাদ করেন? উত্তরটা হবে গ্রিফিস। কলকাতা দখল করে সিরাজ তার নাম দেন আলীনগর। ড্যাশ স্বেচ্ছা অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিল? উত্তরটা হবে নবাব ও নিজামরা। সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন ওয়ারেন হেস্টিংস। 1772 খ্রিস্টাব্দে কোম্পানি দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দিয়ে সরাসরি বাংলার শাসনভার গ্রহণ করেন। হুকুম হত্যা কী? ইংরেজ কর্মচারী হলওয়েলের বিবরণ থেকে জানা যায় যে নবাবের ফোর্ট উইলিয়াম দখলের পর নবাব বাহিনীর হাতে কোম্পানির 146 জন কর্মচারী বন্দী হয়েছিল। ওই রাত্রে 18 ফুট লম্বা ও 14 ফুট 10 ইঞ্চি চওড়া একটি কক্ষে বন্দীদের রাখা হয়েছিল। পরদিন সকালে তাদের মধ্যে 123 জন মারা যায়। এই ঘটনা অন্ধকূপ হত্যা নামে পরিচিত, তবে ঐতিহাসিকগণ এই ঘটনার সত্যতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেন। অথবা বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়? বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 খ্রিস্টাব্দে। এই যুদ্ধ হয়েছিল বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মিলিত বাহিনীর সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পূর্ববর্তী নবাব মির্জাফরকে সরিয়ে মীর কাসিমকে বাংলার সিংহাসনে বসায়, কিন্তু সিংহাসনে আরোহণের পর মীর কাসিম স্বাধীনভাবে রাজত্ব পরিচালনা করতে চাইলে ইংরেজদের সঙ্গে তার বিরোধ বাঁধে ও বক্সারের যুদ্ধ হয়। দস্তক কি বলতে বোঝায় বাণিজ্যিক ছাড়পত্রকে? 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুক সিয়ার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান প্রদান করেছিলেন। এই ফরমানে তিনি ইংরেজ কোম্পানিকে বাংলার বাণিজ্যে দস্তক ব্যবহারে অধিকার প্রদান করেন। ইংরেজরা 1717 খ্রিস্টাব্দে দস্তক লাভ করেছিল। মুঘল সম্রাট ফারুক সিয়ারের কাছ থেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দস্তক লাভ করেছে। ইংরেজরা কবে কার কাছ থেকে দস্তক ব্যবহারে অধিকার পায় এর সাথেই আমি বলে দিয়েছি। কর্নওয়ালিস কোড কি? কর্নওয়ালিস ছিলেন বাংলার গভর্নর জেনারেল। তিনি 1793 খ্রিস্টাব্দে স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার জন্য প্রচলিত আইনগুলোকে সুসংগত করে যে কোড বা বিধিবদ্ধ আইন চালু করেন তাকেই কর্নওয়ালিস কোড বলা হয়। এর ফলে দেওয়ানি সংক্রান্ত বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্ব সংক্রান্ত বিষয়কে আলাদা করা হয়েছে। অথবা কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন এবং কেন? ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। ওয়েলেসলির তার উদ্দেশ্য ছিল ভারতে চাকরি করতে আসা ইউরোপীয়দের ভালো করে প্রশিক্ষণ দেওয়া। এর জন্য তিনি তাদের ভারতীয় ভাষা ও সংস্কৃতি সম্পর্কে ধারণা দিতে চেয়েছিলেন। ফোর্ট উইলিয়াম কলেজে তাদের এই প্রশিক্ষণ দেওয়া হতো। টিকালেখ দ্বৈত শাসন ব্যবস্থা। বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক ছিলেন লর্ড ক্লাইভ। 1765 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা প্রদেশের দেওয়ানি লাভ করার ফলে বাংলায় যে নতুন শাসন ব্যবস্থার সূচনা হয় তাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। দ্বৈতবাদী কেন্দ্রিক শাসন। মুঘল আমলে প্রাদেশিক প্রশাসনের দুটি প্রধান বিভাগ হল নিজামত বা রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব এবং দেওয়ানি বা রাজস্ব সংক্রান্ত অধিকার। দ্বৈত শাসন ব্যবস্থার বাংলা নবাবের হাতে ছিল নিজামত বা রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ও কোম্পানির হাতে ছিল দেওয়ানি বা রাজস্ব সংক্রান্ত অধিকার। কিন্তু প্রকৃতপক্ষে নবাবের প্রচুর দায়িত্ব থাকলেও তার কোনো ক্ষমতা ছিল না, অপরপক্ষে কোম্পানির প্রচুর ক্ষমতা ছিল অথচ কোনো দায়িত্ব ছিল না। প্রবর্তনের কারণ। বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তনের কারণ হলো বাংলায় প্রশাসনিক বিষয়ে ইংরেজদের অনভিজ্ঞতা। বাংলার অর্থ বা রাজস্ব শোষণ করাই ছিল ইংরেজদের মূল লক্ষ্য। আর্থিক শোষণ। বাংলায় কোম্পানির আর্থিক শোষণ চরম আকার ধারণ করেছিল। 1764-65 খ্রিস্টাব্দে রাজস্ব আদায় হয়েছিল 1,13,00,000 টাকা এবং 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের পর
কোম্পানি আদায় করেছিল 2,20,00,000 টাকা। মন্বন্তর দ্বৈত শাসন ব্যবস্থায় কোম্পানি শোষণের ফলে বাংলায় 1770 খ্রিস্টাব্দে অর্থাৎ 1176 বঙ্গাব্দ 76 মন্বন্তর সৃষ্টি হয়েছিল। এতে বাংলার 1/3 লোক অনাহারে প্রাণত্যাগ করে। শেষ পর্যন্ত বাংলার গভর্নর ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটিয়েছিলেন। সমালোচনা: অনেক ইংরেজ ও নবাবের এই শাসন ব্যবস্থাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে রাজি নন, কারণ তখন বাংলায় নবাবের হাতে কোনো ক্ষমতাই ছিল না। প্রকৃতপক্ষে সমস্ত ক্ষমতার অধিকারী ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাই একে অনেকে মুখোশ ঢাকা শাসন ব্যবস্থা অর্থাৎ মাস্কড সিস্টেম বলে অভিহিত করেন। টিকালেখ মেকলের প্রতিবেদন। ব্যাবিংটন মেকলে ছিলেন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আইন সচিব ও জেনারেল কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটির সভাপতি। মেকলে ব্যক্তিগতভাবে ছিলেন পাশ্চাত্য শিক্ষার সমর্থক। তিনি 1835 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কাছে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের পক্ষে যে মিনিট বা প্রস্তাব পেশ করেন তাকে মেকলে মিনিট বা মেকলের প্রস্তাব বলা হয়। তিনি প্রাচ্যের শিক্ষা ও সাহিত্যচর্চাকে হেয় করে ভারতে শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্যই অর্থ বরাদ্দ করা উচিত বলে মনে করেছিলেন। পলাশির যুদ্ধের কারণ ও গুরুত্ব লেখো। খ্রিস্টাব্দে পলাশির প্রান্তরে বাংলার নবাব সিরাজউদ্দৌলা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যে যুদ্ধ হয়েছিল তা ইতিহাসে পলাশির যুদ্ধ নামে পরিচিত। বাংলার নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর তার কনিষ্ঠা কন্যা আমিনা বেগমের পুত্র সিরাজউদ্দৌলা নবাব হন 1756 খ্রিস্টাব্দে। নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে বিভিন্ন কারণে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কের অবনতি ঘটেছিল এবং এই বিবাদের পরিণতি হিসাবেই পলাশির যুদ্ধ হয়েছিল। পলাশির যুদ্ধের কারণ ইংরেজ কোম্পানির ষড়যন্ত্র। সিরাজউদ্দৌলা যখন বাংলার নবাব হন তখন তার আত্মীয় স্বজনেরা তার বিরোধিতা করেছিল। সুযোগ বুঝে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজ বিরোধী ঘসেটি বেগম ও শওকত জংয়ের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হন। সিরাজউদ্দৌলা এই ষড়যন্ত্রের কথা জানতে পেরে ইংরেজ কোম্পানিকে উচিত শিক্ষা দিতে চেয়েছিলেন। দুর্গ নির্মাণ সংক্রান্ত বিরোধ। বাংলার ইংরেজ ও ফরাসি কোম্পানি দুর্গ নির্মাণ করে তাদের ক্ষমতা বৃদ্ধি করতে চেয়েছিল। নবাব সিরাজউদ্দৌলা এই বিদেশি কোম্পানিগুলিকে দুর্গ নির্মাণ বন্ধের নির্দেশ দিলে নবাবের নির্দেশ ফার্সিরা মেনে নেয়, কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তা অগ্রাহ্য করে। এর ফলে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কের অবনতি ঘটে। দস্তকের অপব্যবহার। সর্বোপরি ইংরেজদের সঙ্গে নবাবের সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটে দস্তকের অপব্যবহারকে কেন্দ্র করে। মুঘল সম্রাট ফারুক শেয়ারের ফরমান অনুযায়ী শুধুমাত্র কোম্পানি দস্তক অর্থাৎ বিনা শুল্কে বাণিজ্যের ছাড়পত্র পেয়েছিল, কোম্পানির কর্মচারীরা নয়। কিন্তু কোম্পানির কর্মচারীরা এই সুযোগের অপব্যবহার করতে শুরু করলে সিরাজ ইংরেজদের উপর ক্ষুব্ধ হন। কৃষ্ণদাস প্রত্যর্পণ সংক্রান্ত বিরোধ। ঘসেটি বেগমের প্রিয়পাত্র ঢাকার দেওয়ান রাজবল্লভের বিরুদ্ধে নবাবী তহবিল তছরূপের অভিযোগ ছিল। নবাব সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদে এসে তাকে হিসাবপত্র দেখানোর নির্দেশ দেন। তখন দেওয়ান রাজবল্লভ তার পুত্র কৃষ্ণদাসকে প্রচুর ধনরত্ন সহ কলকাতায় ইংরেজদের কুঠিতে পাঠিয়ে দেন। নবাব বারংবার কৃষ্ণদাসকে প্রত্যর্পণ করার নির্দেশ দিলেও ইংরেজরা নবাবের নির্দেশ অগ্রাহ্য করে। নবাবের দূতকে অপমান। নবাবের সঙ্গে ইংরেজ কোম্পানির দুর্গ নির্মাণ কৃষ্ণদাস প্রত্যর্পণ সংক্রান্ত বিরোধের মীমাংসার জন্য নবাব নারায়ণ দাসকে দূত হিসেবে কলকাতায় পাঠান। ইংরেজরা নারায়ণ দাসকে অপমান করলে নবাব ইংরেজদের প্রতি ক্ষুব্ধ হন। ইংরেজ কোম্পানির অপমানজনক আচরণ। সিরাজউদ্দৌলা বাংলার মসনদে বসার পর প্রচলিত রীতি অনুযায়ী ফার্সি ওলন্দাজ প্রমুখ বিদেশি বণিকরা প্রত্যেকেই তাকে অভিনন্দন জানায়। তারা প্রথা মেনে উপঢৌকন পাঠালেও ইংরেজরা ছিল এর ব্যতিক্রম। কোম্পানির এই অপমানজনক ব্যবহার সিরাজকে ক্ষুব্ধ করে তোলে। আলীনগরের সন্ধি ভঙ্গ। এরপর নবাব সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ ও দখল করেন। কলকাতার নাম রাখেন আলীনগর। এই সংবাদে রবার্ট ক্লাইভ ও ওয়াটসন মাদ্রাজ থেকে এসে কলকাতা পুনর্দখল করেন। যুদ্ধ না হয়ে দুপক্ষে আলীনগরের সন্ধি হয় 1757 9 ফেব্রুয়ারি। এর একটি শর্ত ছিল নবাব ফার্সিদের সাহায্য করবেন না, কিন্তু চন্দননগরের ফার্সিরা মুর্শিদাবাদ। ক্লাইভ তখন সন্ধিভঙ্গের অপরাধে নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। অতঃপর ইংরেজরা নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মির্জাফরের সঙ্গে ষড়যন্ত্র করে এবং 1757 খ্রিস্টাব্দে 23 জুন পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলাকে চূড়ান্তভাবে পরাজিত করে। পলাশির যুদ্ধের গুরুত্ব। ভারতের ইতিহাসে পলাশির যুদ্ধ 1757 খ্রিস্টাব্দ গুরুত্ব অপরিসীম। এই যুদ্ধে জয়লাভের ফলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা তথা ভারতে তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার সূচনা হয়েছিল। তাই অধ্যাপক পি.জে. মার্শাল বলেছেন, পলাশির যুদ্ধ নিছক যুদ্ধই ছিল না, পলাশির ঘটনা হলো একটি বিপ্লব। পলাশির যুদ্ধের গুরুত্ব। পলাশির যুদ্ধের ফলে বাংলার নবাব ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতের পুতুলে পরিণত হয়েছিল। প্রকৃতপক্ষে নতুন নবাব মির্জাফরের কোনো ক্ষমতাই ছিল না, প্রকৃত ক্ষমতা ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। কোম্পানি নবাবের সিংহাসনের পশ্চাতে প্রকৃত শক্তিতে
পরিণত হয়েছিল। পলাশির যুদ্ধে জয়লাভের ফলে ইংরেজ কোম্পানি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। তারা বিনা শুল্কে বাণিজ্য করার সুযোগ পাওয়ার ফলে বাংলা থেকে অন্যান্য বণিক গোষ্ঠী পিছু হটতে বাধ্য হয়েছিল। পলাশির যুদ্ধে জয়ের ফলে কোম্পানির মর্যাদা বহুগুণ বৃদ্ধি। এই যুদ্ধে কোম্পানির সামরিক ও কূটনৈতিক দক্ষতা প্রমাণিত হয়েছিল। পলাশির যুদ্ধের ফলে দাক্ষিণাত্যে ফার্সিদের সঙ্গে যুদ্ধে ইংরেজদের চূড়ান্ত জয়লাভ ও তাদের সামরিক ও রাজনৈতিক শক্তি বহুলাংশে বৃদ্ধি করে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশির যুদ্ধে জয়লাভ করে বাংলার সম্পদ হস্তগত করেছিল। এই সম্পদ লাভের ফলে তারা দক্ষিণ ভারতের সাম্রাজ্য বিস্তার ও বাণিজ্যের উন্নতি ঘটিয়েছিল। পলাশির যুদ্ধের পর বাংলা তথা ভারতের পাশ্চাত্য ভাবধারার অনুপ্রবেশ ঘটে, ফলে এক নবদিগন্তের উন্মোচন হয়। পলাশির যুদ্ধের গুরুত্ব প্রসঙ্গে ঐতিহাসিক যদুনাথ সরকার বলেছেন, পলাশির যুদ্ধ মধ্যযুগের অবসান ও আধুনিক যুগের সূচনা ঘটিয়েছিল। উইলিয়াম বেন্টিংয়ের শাসন ও বিচার সংস্কারগুলি আলোচনা করো। ইংল্যান্ডে গড়ে ওঠা উদারনীতিবাদের ভারতীয় রূপকার ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। ভারতের ইতিহাসে তার শাসনকাল 1828 থেকে 35 খ্রিস্টাব্দ এক গৌরবময় অধ্যায়। এই সময়ে শাসন ও বিচার ক্ষেত্রে বিভিন্ন সংস্কার সাধিত হয়েছিল। সংস্কারসমূহ: কার্যবাহী পরিষদের সম্প্রসারণ। লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আমলে ব্রিটিশ পার্লামেন্ট কোম্পানির জন্য সনদ আইন 1833 খ্রিস্টাব্দ পাস করে। কোম্পানি এই সময় বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়। বেন্টিং তার কার্যনির্বাহী পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি করেন। টমাস ব্যাবিংটন মেকলে প্রথম আইন সদস্য হন। প্রশাসনিক পুনর্গঠন: বেন্টিং জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর পদগুলো সমান করে দেন। কয়েকটি জেলা নিয়ে বিভাগ বা ডিভিশন গঠন করেন। ডিভিশনের দায়িত্ব দেন কমিশনারকে। জেলা ম্যাজিস্ট্রেট, জজ ও পুলিশ করতেন গভর্নর জেনারেল স্বয়ং। উদারবাদী নীতি প্রয়োগ: এতদিন পর্যন্ত ভারতীয়দের উচ্চ সরকারি পদে নিয়োগ করা হতো না। বেন্টিং সেই বিধিনিষেধ ও বৈষম্য দূর করে ভারতীয়দের উচ্চ পদে নিয়োগের ব্যবস্থা করেন। বিচার সংস্কার সমূহ: আইন সংস্করণ: লর্ড কর্নওয়ালিসের সময় তৈরি করা ফৌজদারি দণ্ডবিধি, শরীয়তি, হিন্দু বিধি প্রভৃতি আইনগুলোকে বেন্টিং সংকলন করেন। তার উদ্যোগে ভারতীয় দণ্ডবিধি অর্থাৎ ইন্ডিয়ান পিনাল কর্তৃত হয়। আদালত সংস্কার: তিনি প্রাদেশিক আপিল আদালত ও ভ্রাম্যমাণ আদালত তুলে দেন। এর বদলে এলাহাবাদের সর্বোচ্চ দেওয়ানি ও ফৌজদারি আদালত প্রতিষ্ঠা করেন। আদালতের কাজকর্ম ফার্সি ভাষার বদলে ইংরেজিতে চালু করা হয়। এছাড়া ভারতীয়দের দেওয়ানি মামলায় বিচারক পদে নিয়োগ করেন বেন্টিং। জেলা জজ এর নাম বদলে সেশন জজ রাখা হয়। বড়লাট: লর্ড উইলিয়াম বেন্টিং শাসন ও বিচার সংস্কার দ্বারা ভারতীয় প্রশাসনকে প্রগতিশীল করে তোলেন। উড ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অব কন্ট্রোলের সভাপতি। উডের প্রতিবেদন: উড 1854 খ্রিস্টাব্দে ভারতের শিক্ষা ব্যবস্থার সার্বিক পরিবর্তনের জন্য একটি নির্দেশনামা পেশ করেন। এটি চার্লস উডের প্রতিবেদন নামে পরিচিত। একে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মহাসনদ বলেও অভিহিত করা হয়। এই নির্দেশনামার উপর ভিত্তি করে ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো গড়ে ওঠে। কন্ট্রোলের সভাপতি চার্লস উড ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য 1854 খ্রিস্টাব্দে 19শে জুলাই একটি নির্দেশনামা প্রকাশ করেন। এই নির্দেশনামা চার্লস উডের প্রতিবেদন নামে খ্যাত। চার্লস উডের সুপারিশ: উডের নির্দেশনামা বা প্রতিবেদনের সুপারিশগুলি হল: শিক্ষা প্রসারের জন্য স্বতন্ত্র শিক্ষা বিভাগ গঠন করা, কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, সুদক্ষ শিক্ষক তৈরির জন্য শিক্ষকদের প্রশিক্ষণ বা টিচার্স ট্রেনিং কলেজ স্থাপন করা, দেশীয় ভাষার মাধ্যমে সাধারণ শিক্ষা প্রদান করা। চার্লস উডের সুপারিশের ফলাফল: চার্লস উডের নির্দেশনামা প্রকাশিত হওয়ার ফলে 1855 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড ডালহৌসি বাংলা, বোম্বাই, পাঞ্জাব প্রভৃতি প্রদেশে দপ্তর প্রতিষ্ঠা করেন। 1857 খ্রিস্টাব্দে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। পরিশেষে বলা যায়, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ইতিহাসে উডের প্রতিবেদনের ফলে 1882 খ্রিস্টাব্দের মধ্যে সারা ভারতে সরকারি বিদ্যালয়ের সংখ্যা হয় 1363টি, যা 1854 খ্রিস্টাব্দে ছিল মাত্র 169টি। এই সময় বেসরকারি উদ্যোগেও বহু বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। খ্রিস্টাব্দ 1854 সরকারি বিদ্যালয়ের সংখ্যা 169, খ্রিস্টাব্দ 1882 সরকারি বিদ্যালয়ের সংখ্যা 1363। এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের আরও কোশ্চেন অ্যান্সার সলভেশন ভিডিও পেতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অল অপশানে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে এই ধরনের কোশ্চেন অ্যান্সার সলভেশন ভিডিও এলে সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর এইটা ছিল 8 কোশ্চেন ব্যাংকের ইতিহাসের মডেল 8 সলভেশন। এরকম
ও মডেল 1 থেকে 7 সবগুলোরই সলভেশন করা আছে। তোমরা ক্লাস 8 হিস্ট্রি বলে একটা প্লেলিস্ট আছে দেখবে আমাদের চ্যানেলে, সেখানে গেলে সমস্ত মডেলের সলভেশন পেয়ে যাবে, সেটা একবার তোমরা দেখে নিও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।